যেটা মনে হচ্ছে বাই দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে পুরো অচল অবস্থা চলে আসবে। মমতা ব্যানার্জি আমি যতদূর জানি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ মহিলা, স্বল্প বুদ্ধির, রাজনৈতিক অসততার বুদ্ধিটা তার খুব প্যাঁচালো, মানে ভালো জিলিপির বুদ্ধি ওটা। এটা নিঃসন্দেহ যে এই তিনজন পুলিশ অফিসারের সাসপেনশনে কোনো বাধা নেই, এদের সাসপেনশন হবেই। ন্যায় সংহিতার 238-এ মমতা ব্যানার্জি এবং এই অফিসারদের জেল অনিবার্য। এই আইএস আইপিএসদের মুশকিলটা কি, এরা এই অনুপ্রেরণা দেবীর ছত্রছায়ায় থেকে দুর্নীতির এক একটা বোড়ে হয়ে এই দুর্নীতির সম্রাজ্ঞীর যে রাজ্যপাট তাকে সুদৃঢ় করার চেষ্টায় এরা ভুলে গেছে যে এদের সার্ভিস কন্ট্রোল করে কিন্তু হোম পাওয়ার সেন্টার। আমি মমতা ব্যানার্জির মোডাস অপারেন্ডি যতটুকু জানি, উনি আপ্রাণ চেষ্টা করবেন যে এই পুলিশ অফিসারদের বলি দিয়ে উনি নিজে বেরিয়ে আসতেন। এখন কপিল সিব্বাল যেটা বুঝেছে, অনেক টাকা পয়সা কামিয়েছি, এইবারে এই মমতা ব্যানার্জির মতো একটা মানে বোকা অসৎকে মাথা মুড়িয়ে যত টাকা ফিস টিস নিয়ে কেটে পড়তে পারি, ও কিছু করার নেই। ওর ডিএ মামলাটা যেই মুহূর্তে বেরোবে সেই মুহূর্তে মমতা ব্যানার্জির সরকারের মানে অর্থনৈতিক ব্যাপারটা ফিনিশ, তারপরে এটা আসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে চুরি ছিনতাই ছাড়া তো আর কিছু করেননি। এবং উনি দেখো লাস্ট চেষ্টা করবেন ইলেকশনের সময় বাঙালি বাঙালি রব তুলে, সেটা অলরেডি ওনার যে অনুগৃহীত জীবগুলো আছে দুপে জন্তু জানোয়ারগুলো, সেগুলো অলরেডি শুরু করে দিই। মমতা ব্যানার্জির চারপাশে অসৎ এবং কি বলবো ইনডোলেন্ট ইনএফিশিয়েন্ট অ্যাডভাইসাররা আছে, যার জন্য তিনি আরও বেশি বেশি করে এখন ধরা পড়ে যান। কোন কাজে মমতা ব্যানার্জির দেখা যায় যে ওনার প্রশাসন এবং পার্টি এবং ব্যানার্জি পরিবারের ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর চেষ্টা এগুলো সমার্থক নয়, পুরোটাই সমার্থক। উনি এই যেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন সেখানে সব কিছু লুটপাট করে কিছু দাক্ষিণ্য দিয়ে চলে যাবেন, এটাই তো এখন সাধারণ মানুষের বিশ্বাস। মমতা ব্যানার্জি মনে করেন যে তার যে ভোটার, মূল ভোটার এবং যাদের দিয়ে তিনি ভোটের সৈনিক হিসেবে ভোট করানো আর ভোট হওয়ার মধ্যে তফাৎ আছে, তারা হচ্ছেন এই বিদেশি অনুপ্রবেশকারী ইসলামী মানুষ। দুনৌকোয় পা দিয়ে তার অসততার সাম্রাজ্যকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দুটো নৌকো যখন সরে যাচ্ছে তখন এখন উনি মাঝখানে বিপদে পড়ে গেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে বলতে হচ্ছে কোর্ট কি কোনো যন্তর মন্তর, শেষমেশ এই শুনতে হচ্ছে এইবার সুপ্রিম থাপ্পড় খেলো এই তৃণমূল। দেখো, তৃণমূল সুপ্রিম থাপ্পড় খেলো এটা এই মুহূর্তে বলা না গেলেও এটুকু বলা যায় যে সুপ্রিম কোর্টে কিন্তু তৃণমূল অপদস্থ হলো। এবং তৃণমূলের যে উকিল, যিনি তৃণমূলের জন্য লড়াই করেন, যিনি পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি ঢাকার জন্য লড়াই করেন, পশ্চিমবঙ্গের কর্মচারীদের প্রাপ্য টাকাকে বঞ্চিত করার জন্য লড়াই করেন, সেই কপিল সিব্বাল কিন্তু ডেফিনেটলি অপদস্থ হয়েছে। এবং দুজন জাজের একজন জাস্টিস অনারেবল জাস্টিস প্রশান্ত মিশ্র, তিনি বলেছেন যে আপনি যা বলছেন কপিল সিব্বালকে, আপনার প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট দুটো তো কন্ট্রাডিক্টারি। কপিল সিব্বালের হাতে তো কোনো কাগজ নেই, তার কারণ হচ্ছে আমরা তৃণমূলের দুর্নীতির সঙ্গে গত প্রায় 15 বছরে পরিচিত হয়ে গেছি। এদের মধ্যে কি থাকে, কয়লা চোর, বালি চোর, তারপরে তোমার গরু চোর, রেশনের চাল চোর, চাকরি চোর এবং সরকারি টাকা থেকে কাটমানি নেওয়া চোর। বর্তমানে যেটা দেখা গেল ফাইল চুরি, এবং চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে। চুরিটাকে উনি চুরি না করে ডাকাতিতে পর্যবসিত করলেন। কিভাবে? উনি নিয়ে গেলেন ওনার যত ওই পারিষদ আছে, কারণ উনি তো এখন জনগণের মুখ্যমন্ত্রী নন। তিনি যদিও তার কোনো ডকুমেন্ট নেই, তিনি নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং তার পুরো এই তার নেতারা, তিনি নিজে সকলকে এখন তৃণমূলের যে জেহাদি গুন্ডা বাহিনী, ঘুষপেটি এবং পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের প্রোটেকশানে উনি আছেন। উনি
তাদের মধ্যে ওই রাজীব কুমার ডিজি, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং আরেকজন পুলিশ অফিসারকে নিয়ে গিয়েছিলেন। এটা নিঃসন্দেহ যে এই তিনজন পুলিশ অফিসারের সাসপেনশনে কোনো বাধা নেই, এদের সাসপেনশন হবেই। এখন মমতা ব্যানার্জি কি লাস্ট অফ অল এদের ঘাড়ে দোষ দিয়ে বেরিয়ে যাবে, সেটাও বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, সেই টাইমটা দুপক্ষকেই দিয়েছে এই সাবমিশনের জন্য। এবং ইডি এবারে সরাসরি স্পষ্টভাবে যেটা জানিয়েছে যে আমরা কি ডকুমেন্ট সিজ করেছি, আমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো সিজ করার কথা সেগুলো তো নিয়ে উনি পালিয়ে গেছেন জোর করে। এইটা কিন্তু খুব মারাত্মক, এবং এভিডেন্স কিন্তু অডিও ভিজুয়াল এভিডেন্স পাওয়া গেছে। সুতরাং এক্ষেত্রে আইনের কথা যদি বলো, এই ন্যায় সংহিতা 238-এ মমতা ব্যানার্জি এবং এই অফিসারদের জেল অনিবার্য, এবং জেল যদি হয় তাহলে ন্যাচারালি অফিসাররা পেনশন পাবে না। অনেকে বলে যে তোমার এই রাজীব কুমারের 31শে জানুয়ারি রিটায়ার করার কথা, কিন্তু আইন বলছে যে রিটায়ার করার আগে তার এগেনস্টে তো চার্জ এসছে, সেই চার্জের মীমাংসা হয়নি। তখন কিন্তু উনি রিটায়ার করে যে স্মুথলি রিটায়ার করে পেনশন পাবেন সেটা হবে না, সাবজেক্ট টু ডিসপোজাল অফ দ্য কেস, এবং সেখানে সাসপেনশন হলে তিনি পান না। যেমন রিটায়ারের 2 দিন আগে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় মোদিজিকে অপমান করেছিল এবং ভায়োলেশন অফ হিজ অর্ডার, তিনি কোনোদিন আর পেনশন পাবেন না। আগে মামলা চলছিল, পেনশন পাননি, সুপ্রিম কোর্টে গিয়েও রিড্রেসাল হয়নি, বলেছে দিল্লি হাইকোর্ট যেটা করবে সেটাই ফাইনাল, এবং দিল্লি হাইকোর্ট গত সপ্তাহে জানিয়ে দিয়েছে যে উইল নেভার গেট পেনশন। কারণ হচ্ছে এই আইএএস আইপিএসদের মুশকিলটা কি, এরা এই অনুপ্রেরণা দেবীর ছত্রছায়ায় থেকে দুর্নীতির এক একটা বোড়ে হয়ে এই দুর্নীতির সম্রাজ্ঞীর যে রাজ্যপাট তাকে সুদৃঢ় করার চেষ্টায় এরা ভুলে গেছে যে এদের সার্ভিস কন্ট্রোল করে কিন্তু হোম পাওয়ার সেন্টার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তাতে কোনো হাত নেই, এবং এদের মাইনের টাকাটাও কিন্তু সেন্টার থেকে দেয়, পশ্চিমবঙ্গকে ট্রান্সফার করে এবং পশ্চিমবঙ্গ সেটা পে করে। তো দিস ইজ দ্য রুল। এইবারে রাজীব কুমাররা বুঝেছে। তবে হ্যাঁ, মমতার আশেপাশে যে লোকগুলো আছে, এইসব লোকগুলো তাদেরকে দেখো, আমি মনোজ পন্থ এর আগে যে চিফ সেক্রেটারি ছিলেন, বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, এদের সঙ্গে আমি কাজ করেছি। এদের দি অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা এবং কাজের দক্ষতা আমি জানি, বেশি বলে লাভ নেই। তার যে ওইসব পুলিশ বাহিনী, তাদেরও অনেককে জানি, সবাইকে নয়, কিন্তু একটা দেখা যায় যে এই মমতার পাশের এই সব মানুষগুলোর মধ্যে একমাত্র এফিশিয়েন্ট যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে রাজীব কুমার, এবং তার যে সারদার লাল ডায়েরি হাফিজ করা সেইটা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু মেসি কাণ্ডে তার মেস অফ এভরিথিংয়ের পরে ব্যাপারটা আবার চাগাড় দিয়ে উঠেছে, এবং এই ঘটনায় সেটা টোটালি এক্সপোজড হয়ে গেছে। এখন মমতার পক্ষে নিজে বাঁচবে না এদের বাঁচাবে। আমি মমতা ব্যানার্জির মোডাস অপারেন্ডি যতটুকু জানি, উনি আপ্রাণ চেষ্টা করবেন যে এই পুলিশ অফিসারদের বলি দিয়ে উনি নিজে বেরিয়ে আসতে, কিন্তু উনি যে ওই ফাইল নিয়ে চলে আসা, এবং আমার মানে কি বলবো, প্রায় সন্তানতুল্য একজন সাংবাদিক রিপাবলিক বাংলার, সে তার প্রশ্নের সময়ে সে যা জবাব দিয়েছেন তাতে এই অনুপ্রেরণা দিদিমণি আরও ফেঁসে গেছেন। তিনি তৃণমূল নেত্রী হিসেবে নাকি যে কোনো জায়গায় এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি যদি মানে আইনত কোনো একটা মানুষের বাড়িতে বা কোনো অফিসে সার্চ করে, সেটা বন্ধ করে দিতে পারেন, সেখান থেকে মালপত্র গুটিয়ে নিয়ে চলে আসতে পারেন। কে তাকে এই অধিকার দিল? এবং তিনি যেখানে গিয়েছিলেন সেখানে পুলিশ তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান বলে গিয়েছেন। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সমস্ত অফিসারদের সঙ্গে মানে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পুলিশের ডিজি, কমিশনার ইত্যাদি সবাই দৌড়ন। কপিল সিব্বালের যে এখন কপিল সিব্বাল যেটা বুঝেছে, অনেক টাকা পয়সা কামিয়েছি, এইবারে এই মমতা ব্যানার্জির মতো একটা মানে বোকা অসৎকে মাথা মুড়িয়ে যত টাকা ফিস টিস নিয়ে কেটে পড়তে পারি, ও কিছু করার নেই। ওর ডিএ মামলাটা যেই মুহূর্তে বেরোবে
সেই মুহূর্তে মমতা ব্যানার্জির সরকারের মানে অর্থনৈতিক ব্যাপারটা ফিনিশ। তারপরে এটা আসছে এবং যেটা মনে হচ্ছে বাই দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে পুরো অচল অবস্থা চলে আসবে। মানে একের পর এক ধাক্কা রীতিমতো এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চলে আসছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে চুরি ছিনতাই ছাড়া তো আর কিছু করেননি। এবং উনি দেখো লাস্ট চেষ্টা করবেন ইলেকশনের সময় বাঙালি বাঙালি রব তুলে, সেটা অলরেডি ওনার যে অনুগৃহীত জীবগুলো আছে ধূপে জন্তু জানোয়ারগুলো, সেগুলো অলরেডি শুরু করে দিয়েছে বাঙালি। উনি এমনই বাঙালি প্রেমী যে তোমাদের একটা কথা বলি, অনেকে হয়তো জানে না যে রাজীব কুমারকে ডিজি বলা হচ্ছে, উনি কিন্তু ডিজি নন। ডিজি সিলেকশনের সময় সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিজিয়ার বেঁধে দিয়েছিল, সেই প্রসিজিয়ারের মধ্যে রাজীব কুমার পড়ে না বলে মমতা ব্যানার্জি তাকে অ্যাক্টিং ডিজি করেছিলেন। এবং মমতা ব্যানার্জির চটিচাটা সংবাদ মাধ্যমের চটিচাটা সাংবাদিক, সঞ্চালক সঞ্চালিকা এবং যারা তার গুণগ্রাহী বা উচ্ছিষ্টভোগী মানুষ আছেন, তারা ছাড়া সকলেই জানে যে অ্যাক্টিং ডিজি আর ডিজির মধ্যে পার্থক্যটা কী। এমতাবস্থায় উনি 3টে নাম গত 2023 বোধহয় প্রপোজ করেছিলেন ডিজি হিসেবে। তার যতদূর আমার মনে হয় একটা নাম ছিল রাজীব কুমার, আরেকটা নাম ছিল রাজেশ কুমার, রাজেশকে আমি জানি, আর একটা তৃতীয় নাম, সেও একজন অবাঙালি ছিল। উনি বাঙালিদের খুব ওনার প্রিয়, প্রিয় মানে যে যত বেশি ওনাকে সুবিধে দিতে পারবে এবং ইয়েস ম্যান বা ইয়েস ওয়াম্যান হবে, তাদের ছাড়া উনি বাঙালিকে তোলেন না, কখনো নয়। ভেবে দেখো, এই মনোজ পন্থের পরে যাকে উনি চিফ সেক্রেটারি করলেন, নন্দিনী চক্রবর্তী, 10 জনকে সুপারসিড করে উনি চিফ সেক্রেটারি করেছেন। নন্দিনী চক্রবর্তীর কী কোয়ালিফিকেশান আছে সেটা তো এখানে বলা যাবে না, আমি তো কাজ করেছি, আমি জানি এদের চরিত্র। সুতরাং যেটা বলার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির চারপাশে অসৎ এবং কি বলবো ইনডোলেন্ট ইনএফিশিয়েন্ট অ্যাডভাইসাররা আছে, যার জন্য তিনি আরও বেশি বেশি করে এখন ধরা পড়ে যাচ্ছে, বেশি পাকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওনার অ্যাডভাইসগুলো ভুল আসছে ওনার কাছে। আমি তো বলে দিলাম বাই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ একটা অচল অবস্থার দিকে যাচ্ছে এবং এসআইআর কমপ্লিট করতে উনি দেবেন কি না সে বিষয়ে সন্দেহ আছে। কারণ উনিও কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কার সিপিএমের জমানারি অনুসারী হিসেবে কোনো নির্বাচন উনি কমপ্লিট করতে দিতে চান না যদি সেখানে ওনার জেতার অবস্থায় না থাকেন। তুমি বলতে পারো হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে 2011 সালে তো ইলেকশানে করতে দিয়েছিলেন, সেটা কিন্তু সিপিএমের ভেতরে প্রবল মানে কি বলবো বিরোধিতা ছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতি পাঞ্জাবিতে তার মৃত্যু পর্যন্ত কোনো দাগ লাগেনি, উনি সেই দাগটা লাগাতে রাজি ছিলেন না। সেই জন্য উনি সিঙ্গেল হ্যান্ডেডলি ওখানে ইলেকশনটাকে ক্যারি অন করতে পেরেছিলেন। স্যার, পুলিশের ওপর অভিযোগ উঠছে, ইডি অভিযোগ করেছে যে পুলিশ সেখানে উর্দি পড়া অবস্থায় ধর্নায় বসে গেছিল। তাহলে কতটা নিচে নামলে পুলিশের এই অবস্থা হতে পারে? দেখো, আমি তো অনেক আগে বলেছি, তোমরা সবাই দেখেছো, মনে করে দেখো, যখন লাল ডায়েরি হাফিজ করলো রাজীব কুমার, ইডি সেখানে গেল ইনভেস্টিগেশনে, ইডি না সিবিআই যাই হোক একজন গেল ওরা, তখন মমতা ব্যানার্জি রাস্তায় বসলো এবং তদানীন্তন পুলিশ কমিশনার ড্রেস পরে তার পাশে ধর্নায় বসে গেছিল। এটা তো পশ্চিমবঙ্গে নূতন নয়। মমতা ব্যানার্জির কোন কাজে মমতা ব্যানার্জির দেখা যায় যে ওনার প্রশাসন এবং পার্টি এবং ব্যানার্জি পরিবারের ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর চেষ্টা, এগুলো সমার্থক নয়, পুরোটাই সমার্থক। উনি এই যেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন সেখানে সব কিছু লুটপাট করে কিছু দাক্ষিণ্য দিয়ে চলে যাবেন, এটাই তো এখন সাধারণ মানুষের বিশ্বাস। কারণ হচ্ছে কি, দেখো এখনও অবধি কিন্তু সবাই বলছিল যে মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে সৎ, কারণ তার বিরুদ্ধে কোনো এইসব চুরির অভিযোগ নেই। তো আমি তো বলে দিলাম যে সব চুরিই তো তার অনুপ্রেরণায় হয়েছে, সেটা সবাই বুঝতে পারছিল। শেষমেশ ফাইল চুরিটা উনি কার ওপর চাপাবেন, এটাই হয়ে গেছে ওনার ডায়লেমা। স্যার, শেষ প্রশ্ন করব,
এখন সমাজে মূলত দুটি দল তৈরি হয়েছে এই আইপ্যাক কাণ্ডকে ঘিরে। একদল মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও পার পেয়ে যাবেন, আরেক দল মনে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার শাস্তি হবে। আপনি কোন দিকে আছেন? দেখো, আমি যারা যারা এগুলো বলছে না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। যারা বলছে মমতা ব্যানার্জি পার পেয়ে যাবে, তাদের রাজনৈতিক সততা নিয়ে আমি প্রশ্ন করছি না, কিন্তু সামাজিক এবং চারিত্রিক সততায় ঘাটতি আছে। আর দ্বিতীয় যে দল বলছে, লজিক্যালি তারা কথা বলছে, কিন্তু তার মধ্যেও অনেকেই এমন আছেন যে মমতা ব্যানার্জি যাক, মমতা ব্যানার্জির জায়গায় আমি মমতা ব্যানার্জি হয়ে বসে পড়ি। এখন এগুলোর কোনোটাই হবে না। জনসাধারণ যেটা চাইবে সেটা হবে। তবে গদির অস্তিত্ব, গদির স্থায়িত্ব নির্ভর করে তার কাজের ওপর। মমতা ব্যানার্জি গত 15 বছরে এমন কোনো কাজ করেছেন কি যে তাকে ভোট দেওয়ার কোনো কারণ আছে? নেই। সুতরাং পশ্চিমবঙ্গে ভোট কিভাবে হবে, মমতা ব্যানার্জি করতে দেবে কি না, সেই প্রশ্ন এসে যায়। আপনি বলছেন কোনো কাজ করেছেন কিনা যার ভিত্তিতে তাকে ভোট দেওয়া হবে। তিনি তো আজও দেখলাম আমি তিনি বিভিন্ন মন্দিরের প্রচার করছেন। আজকে মহাকাল মন্দিরের উদ্বোধন রয়েছে স্যার। দেখো, মমতা ব্যানার্জি আমি যতদূর জানি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ মহিলা, স্বল্প বুদ্ধির। রাজনৈতিক অসততার বুদ্ধিটা তার খুব প্যাঁচালো, মানে ভালো জিলিপির বুদ্ধি ওটা। ওনাকে একসময় পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ওনার সেই হিজাব পরার ওইসব মানে নামাজ পড়ার ব্যাপারে জন্য। তার হিন্দুত্ব নিয়ে সংশয় ছিল তাদের। সেই রাগেই কিন্তু উনি এই মানে কি বলবো, তোমার এই যে দীঘার যে মন্দিরটা করেছেন, এই ভদ্রমহিলা এবং তার প্রশাসন প্রথম থেকেই মিথ্যাচার করে যাচ্ছে। তোমরা সবাই বলো ওটা মন্দির, তুমি সরকারি নথি দেখো, মন্দির করা যায় না। মহাকাল মন্দিরও মন্দির নয়, যায় না। যেটা তৈরি হয়েছে সেই তোমার কি বলে, উনি ধাম ধাম করছেন, ধাম ধাম করে চেঁচালেই তো আর সেটা ধাম হয়ে যায় না। সেটা কালচারাল সেন্টার, কালচারাল সেন্টার যে কোনো সরকার করতে পারে, কিন্তু সরকার কিন্তু ডাইরেক্টলি মন্দির মসজিদ গির্জা কিছুই বানাতে পারে না। সেই জন্য ঘুরপথে মমতা ব্যানার্জি সরকারি টাকার মোচ্ছাপ করে নিজের লোকেদের পুষ্ট করেছেন। এবং ওই সময়ে একটা মানে বহুল প্রচারিত একটা ব্যাপার ছিল যে মমতা ব্যানার্জি বহু বাড়িতে বাড়িতে ওই যে দীঘার মন্দিরের জগন্নাথের প্রসাদ দিয়েছেন। সেই প্রসাদগুলো বানিয়েছে এবং এসছে ওই মুসলিম হালুইকরদের দোকান থেকে। তা এই হচ্ছে মমতা ব্যানার্জির সততা। তিনি ধর্মনিরপেক্ষতার নামে ইসলামিক ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করতে চাইছেন। একটা কথা বলি যে এটা কেন, কারণ মমতা ব্যানার্জি মনে করেন যে তার যে ভোটার, মূল ভোটার এবং যাদের দিয়ে তিনি ভোটের সৈনিক হিসেবে ভোট করানো আর ভোট হওয়ার মধ্যে তফাৎ আছে। তারা হচ্ছেন এই বিদেশি অনুপ্রবেশকারী ইসলামী মানুষ। সমস্ত ইসলামী মানুষের কথা বলছি না, কিন্তু তাদের কথা বলছি। একই সঙ্গে সমস্ত অনুপ্রবেশকারীর কথা বলছি না, তাদের কথা বলছি। হিন্দু অনুপ্রবেশকারীরা তো সিএ এর সাপোর্ট পেয়েই যাবে, সরকারি নিয়ম অনুযায়ী তারা ভারতবর্ষের নাগরিক হতে পারে এবং হচ্ছেনও। তো এই লোকগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এমন অপকর্মগুলো করছেন এবং এটা দেখাচ্ছেন। তো তারা এখন রুষ্ট হয়েছে এই সব মন্দির ফন্দির করছেন কি করে। আসলে দুনৌকোয় পা দিয়ে তার অসততার সাম্রাজ্যকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দুটো নৌকো যখন সরে যাচ্ছে, তখন এখন উনি মাঝখানে বিপদে পড়ে গেছেন।